নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভালো আছি আমি এবং আমার পরিবারও। আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। বাড়িতে কয়েকটি নতুন প্রাণী এসেছে। মায়ের ছেলে যখন ছেলেকে স্কুল থেকে আনতে যায়, যখন দেখে ফেরার পথে বয়স্ক মানুষ ওগুলোকে বিক্রি করছে, বলছে যে রাজস্থান থেকে এসছে। রাজস্থান থেকে কিনা ঠিক বলতে পারবো না, বিশেষ করে বয়স্ক মানুষ বিক্রি করছে বলে বাড়িতে নিয়ে আসার একটু আগ্রহ প্রকাশ করলো। আর যেহেতু সঙ্গে ছেলে ছিল, ছেলের মতামতেরও একটু প্রয়োজন আছে। ছোট হলেও ছেলেও আগ্রহ প্রকাশ করছে দেখে তড়িঘড়ি করে বাড়িতে নিয়ে আসলো। সকাল সকাল বাড়ির সবার জন্য একটু মশলা মুড়ি করেছি। সঙ্গে ছিল গাজর, বিট, পেঁয়াজ, টমেটো, চানাচুর, সরিষের তেল আর প্রধান উপকরণ গ্রামাঞ্চলে প্রধান খাবার মুড়ি। সব উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে বাটিতে আলাদা আলাদা ভাগ করে সকালের জল খাওয়ার মশলাদার মুড়ি যে যার কাজে লেগে পড়েছি। আমি চলে এসেছি আমার বাগানে, আঞ্চলিক ভাষায় যাকে আমরা তরি বলি, আর পাঠ্যপুস্তকে আমরা পড়েছি ভালো কথায় ঝিঙে। আর এই আঞ্চলিক ভাষায় ওই তরিটার নাম হচ্ছে ঝুমকো তরি। বড় ঝিঙের তুলনায় অনেকটাই পরিমাণে ছোট হয় আর হয় প্রচুর পরিমাণ। এই ঝিঙের গাছটা কিন্তু এই বছরের লাগানো নয়, গত বছর যে আমি লাগিয়েছিলাম তার বীজ হয়তো পড়েছিল মাটিতে। সময় আসতেও ওই বীজ অঙ্কুরোদ্গম হয়ে শাখা প্রশাখা ছড়িয়ে আমায় অপরিযাপ্ত ফল দিচ্ছে। তাই একটু যত্ন করতেও ইচ্ছে হয়েছিল। একটু আমি রাসায়নিক সারও দিয়েছিলাম। একবার বাগানে গিয়ে বাগানের গাছগুলো থেকে তুললাম কয়েকটা সবজি, যেমন ছিল বেগুন, লঙ্কা। ওই যে লঙ্কার গাছগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে কত পরিমাণ লঙ্কা হয়ে আছে। 1.5 থেকে 2 বছর হয়ে গেল আমার এই গাছগুলো। বাজার থেকে আনা লঙ্কাগুলো যদি খুব বেশি প্রয়োজন হয়, যদি মনে হয় যে ওই তরকারিটা একটু লাল লাল করে খাবো, তখন আমি ব্যবহার করি। না হলে বাড়ির যে ওই যে কাঁচা লঙ্কা বেশিরভাগই ব্যবহার করা হয় আমাদের বাড়ির রান্নাতে। আর আত্মীয় পরিজনদের দেওয়া হয়েছে ওই গাছ থেকে প্রচুর পরিমাণের লঙ্কা। তাছাড়া আজকে কিছু সজনে পাতাও তোলা হয়েছে কাঁচকলা, কাঁঠালি কলা, মোচাও ছিল সঙ্গে, কাঁঠালি কলার কাঁচকলার মোচা। আর তোলা হয়েছে বাড়িরই কিছু পেঁয়াজ। চলো বাগানের গল্প তো শেষ করলাম, এবার আসি আমার হেসেলের দিকে। চলো এবার হেঁসেলের গল্প শুরু করি। বাজার থেকে এসে কয়েক ধরনের অল্প অল্প করে মাছ, চিংড়ি মাছ এসছে একটু বড় একটু ছোট, পুঁটি মাছ এসছে। ছোট মাছ আমার মায়ের ভীষণ প্রিয়, আর চিংড়ি মাছ আমার ছেলে। আর কয়েক ধরনের কেন বললাম, যেমন বড় চিংড়ি মাছ তুমি ওই চাল কুমড়োর তরকারি কিংবা ঘন্ট হলে তো বড় চিংড়ি মাছের ব্যবহারটা আমি একটু পছন্দ করি না, যেহেতু বড় চিংড়ি মাছের অনেকটাই দাম বেশি। তাই ওই চাল কুমড়োর তরকারি, ঘন্ট, ওই ধরনের তরকারিগুলো করব বলে আমি ছোট চিংড়ি মাছ আনতে বলি বাজার থেকে। আজকে দুপুরে আমি কি রান্না করছি, পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে করছি ঝাল, আর করছি চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে চাল কুমড়োর তরকারি, আর করছি সেই চিংড়ি মাছ, ঢ্যাঁড়স, পাকা তেঁতুল দিয়ে। আরও একটা জিনিস রান্না করেছিলাম, সজনে শাকের ভাজা। সেটা গরম অবস্থায় আমরা খেয়ে নিই। সজনে শাকের ভাজা ভীষণ উপকারী, আমাদের রক্তের চাপ নিয়ন্ত্রণে ভীষণভাবে সাহায্য করে, যাকে আমরা ব্লাড প্রেশার বলি। আমাদের বাড়িতে খবরের কাগজ আসে, আর ওই 1 সপ্তাহ 15 দিন অন্তর কিংবা 1 মাস অন্তর ওই যে বইগুলো প্রকাশিত হয়। যদি বাড়ির খুব প্রয়োজন থাকে, মা যদি ভাবে যে ওই বইটা নেবে যেটা একটু বাড়ির জন্য উপকারে লাগবে, ওই বইটা বলে দেয়। ওই যে পেপার কাকু পেপার দিয়ে যায়, তখন ওই বইটাও দিয়ে যায়। আর ওই বইতে আমি দেখেছিলাম যে সজনে শাকটা ভীষণভাবে উপকারী। সজনে শাকের ভাজাটা হতো কিন্তু রেগুলার মেনটেন করা হতো না, কিন্তু ওই বইটা পড়ার পরে ওইটা খাওয়া আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক বাবা মা আছে, বাবা মাদের তো অবশ্যই খাওয়ানো জরুরি, সঙ্গে আমরাও আছি। ওই তালিকা থেকে ছোটদেরও বাদ দিলে চলবে না। এখন হাইপার টেনশনে আমরা প্রত্যেকেই, ছোট থেকে বয়স্ক। তাই আমি বলবো সজনে শাকের উপকারিতা জুড়ি মেলা ভার। আমার রান্নাতে থাকে রোজগারে যে সমস্ত মশলাগুলো আমরা বেশি করে ব্যবহার করি, সেই সমস্ত মশলা, যেমন ঝালে আমরা সর্ষে বাটা দিই, সঙ্গে থাকে পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ ব্যালেন্সের জন্য। আর চাল কুমড়োর চচ্চড়িতেও তাই, তবে নুন আর লঙ্কার পরিমাণটা তোমাকে দেখে দিতে হবে। নুন আর লঙ্কার পরিমাণটা যদি চাল কুমড়োর তরকারিতে তোমার বেশি হয়ে যায়, তাহলে দুপুরের খাবারের তোমার 12টা বাজলো। তাই চাল কুমড়ো তরকারি রান্না করার সময় আমি ওই দুটো জিনিস বেশি করে খেয়াল করি, যাতে কোনোভাবেই আমার চাল কুমড়োর তরকারিটা বেশি নুন কিংবা বেশি ঝাল না হয়ে যায়। চাল কুমড়োটি একটু মিষ্টি স্বভাবের, তাই নুন আর ঝালটা যদি তুমি সমান করে দাও, যতটা খেতে ভালো লাগবে, একটু বেশি হয়ে গেলে ততটাই খারাপ লাগবে চাল কুমড়োর তরকারি।
জানেন, কয়েক মাস আগে ওই ছোট কর্মচার গাছটা আমি বাজার থেকে এনেছিলাম। সঙ্গে থোকা থোকা একটা দুটো ফুলও ছিল, কিন্তু ফল ছিল না। আমার বাড়িতে এসে ফল ধারণ করেছে গাছ। বাজার থেকে যখন নিয়ে আসি আমার একটাই ভয় ছিল, টক হবে অথবা মিষ্টি হবে। টক আমার একদমই পছন্দ নয়, তবে মিষ্টি মিষ্টি টকটা আমি বেশি পছন্দ করি, বেশি টক একদম। যখনই ওই গাছটার সামনে যেতাম তখনই একটা কথাই শুধু মনে পড়তো, যদি টক হয়ে যায়, যদি টক হয়ে যায়। এত যে থোকা থোকা ফুল হয়ে আছে, ওগুলো থেকে কি ফল ধরবে মনে মনে ভাবতাম। তারপর দেখলাম যে দুটো ফল হয়েছিল, একটা ফল ঝরে পড়ে গেল আর একটা ফল আস্তে আস্তে করে বড় হয়ে পাকতেও শুরু করলো। ওই পাকা ফলটা হাতে পেয়ে সে কি আনন্দ। কিন্তু একটা আশঙ্কা তো আছেই। তবে দোকানি আমাকে সাহসই দিয়েছিল যে না, ফলটা ভালো হবে। তারপর একদিন বিকেলবেলা করেই ফেললাম আচার। দুপুরের পরে পরে সবাই তখন একটু বিশ্রাম নিচ্ছে, আমি আমার কাজ করছি। আচারে দিয়েছি একটু নুন, অল্প চিনি, কাসুন্দি, লঙ্কা, একটু কালারফুল করার জন্য বাজারের গুঁড়ো লঙ্কাও দিয়েছি। বন্ধু কি বলবো, সেই স্বাদটা ছিল একদম ফাটাফাটি। দেখেই জিভে জল আসতে শুরু করেছে। ফলটি ছিল খুব সুন্দর, টক টক মিষ্টি, যা আমি একাই খেয়ে শেষ করে দিয়েছি। এই স্বাদের ভাগ হবে না। রাতে করেছিলাম, তোমার কাজও হবে, কাজের মধ্যে তুমি ফাঁকিও মারতে পারবে, এমন ধরনের একটা রেসিপি। আমার ছেলে খেয়ে বলছে ওটা ছিল এগ বিরিয়ানি। প্রথমে আলু আর ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমাদের বাড়ির, আর আলু লাগানোর সময়ও হয়ে এসছে, তাই আলু আমাদের জানিয়ে দিচ্ছে যে আমার শরীর থেকে আমি অঙ্কুরগুলোকে বের করছি, তোমরা তাড়াতাড়ি লাগানোর ব্যবস্থা করো। তাই দুর্গাপুজোর পরে পরেই শীতের সবজির প্রস্তুতি শুরু হয়ে যায়। আবার যারা বাণিজ্যিক ভাবে করে তারা তো আগে থেকেই শুরু করে দেয়। হিসেব করে দেখলাম বাড়ির 4 জন সদস্য, আমরা একটা আরো একটার হাফ মানে 1.5টা করে আমরা ডিম খাবো। আবারও আমি একটা ডিম সেদ্ধ করেছি, বাড়িরই চাল, শঙ্কর চাল, ধানের একটা নাম। একবার, দুবার, তিনবার, চারবার ভালো করে ধুয়ে। মশলা হিসাবে আমি এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরে, ধনে আর বাজারের লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, আর কিছু কুচনো পেঁয়াজ নিয়েছি আর বাটা পেঁয়াজ। সেদ্ধ করা আলু আর ডিমকে ছাড়িয়ে ভালো করে তেলে ভেজে নিয়েছি। ভাজার পরে আর কি সমস্ত মশলাগুলো কড়াইয়ের তেলে ভালো করে তুমি কষিয়ে রান্না করতে থাকো, যেমনটা আমরা মাংসতে করি। তারপর নাকে যখন একটা মশলা ভাজার সুন্দর একটা গন্ধ পাবে, তখন চালগুলো দিয়ে ভালো করে আবার নাড়তে থাকো। ওই 1-2 মিনিটের মতো। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাকে চাল যতটা পরিমাণ দেবে, জলটা তার দ্বিগুণ পরিমাণ দিতে হবে। ওই জলেই যেন তোমার চালটা পুরোটাই সেদ্ধ হয়ে যায়। চালটাও পুরো সেদ্ধ হয়ে যাবে আর তোমার জলও থাকবে না। নুন একটু ব্যালেন্স করে দিতে হবে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তারপর আর কি ঢাকা চাপিয়ে তুমি অন্যান্য কাজ করো কিংবা ঘুমো, কেউ দেখতে আসবে। যেমনটা আমি করি, জল ঢেলে ঘর ঘর করে একদম কড়াইটা চতুর্দিক ফুটে উঠলে স্লো আঁচে ঢাকা চাপিয়ে রেখে দিই। চালগুলো ফুটে ভাতে পরিণত হওয়া পর্যন্ত গরম গরম পরিবেশন করো। আমার ছেলের মতো তোমরাও বলতে থাকবে যে এটা হলো এগ বিরিয়ানি। বাবা মাকে অনেক অনেক ভালোবাসবো, সেই সঙ্গে নিজেদেরও খেয়াল রাখবো, তবেই তো অপরকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।